বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বাসভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় প্রথমে বিএনপির সঙ্গে বৈঠকে বসেন ডক্টর ইউনূস। বৈঠক শেষে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া আওয়ামী লীগের বিচার করার পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আহ্বান জানানো হয়েছে। ঐক্যমত্যের ভিত্তিতে সব সংস্কার হতে হবে বলে জানান প্রতিনিধি দলের সদস্যরা। পরে জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। রবিবারও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। যে কোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসবে। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত, যুক্ত হচ্ছে তার সাথে। সেখানে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ঐক্যমতের ভিত্তিতে এই জায়গাটায় একটা গুরুবার তিনি গ্রহণ করেছেন। তাকে আমরা তার সম্মান বজায় রেখে দেশের স্বার্থটা তিনি দেখবেন, সেটা আমরা সবসময় বলে আসছি। আমরা আজকে ওই ব্যাপারে কথা বলেছি। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। একটা, নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর 2 নম্বর, আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি কোনো সম্ভাবনা তারা হাত দিয়েছেন, এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনকভাবে। প্রক্লামেশনের ব্যাপার সরকারের সাথে জড়িত, তো অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে, এটা থাকবে। দল যেহেতু আলাদা, মতেরও ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আমার মতটি আমি প্রকাশ করব, আরেকজনের মতের প্রতি আমি শ্রদ্ধা দেখাবো। আমি কারো মতকেই তুচ্ছ জ্ঞান করব না, উপহাস করব না এবং কাউকে অপমানিত করব না। কিন্তু আনফর্চুনেটলি এই সীমা আমরা অনেকেই রক্ষা করে চলতে পারি না, আমাদের পারা উচিত। গণতন্ত্রের স্লোগান হচ্ছে লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আসো আমরা এক হই যে আমাদের ভিন্ন মত প্রকাশ করার অবকাশ আছে, সুযোগ আছে। এই থিওরির উপর আমাদের সকলকে আসতে হবে। আমরা বিশ্বাস করি সমস্ত দলই দেশকে ভালোবাসে। ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দিয়ে আমরা সবাই যদি এগিয়ে আসি এবং আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবহ সহযোগিতা করি, তাহলে একটা অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন নিশ্চিত হতে পারে ইনশাআল্লাহ। আমরা সেই দিনটির অপেক্ষায় আছি। সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছিল, এই বিষয়টাকে কেন্দ্র করে প্লাস বিভিন্ন ব্লকেটকে কেন্দ্র করে আপাত দৃষ্টি আমরা এর স্থায়ী এবং আমরা মনে করি যে 2টা রোডম্যাপ
অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই দুইটাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আপনারা আজকে এখানে এসেছেন, আপনারা ইতিমধ্যে বিএনপির বন্ধুরা এসেছেন, তাদের কথা আপনারা শুনেছেন, আমাদের কথা। জামায়াতে ইসলামের আমির প্রধান উপদেষ্টার সাথে বৈঠক পরবর্তী বক্তব্য রাখছিলেন, আমরা সেখানে ছিলাম। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বিএনপির প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগ চায়নি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। স্থায়ী কমিটির অপর সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিচার সংস্কার নিয়ে 9 মাসে কোনো অগ্রগতি নেই। গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ নষ্ট হলে ফ্যাসিবাদের পুনরুত্থান হবে। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মিফতা গালিবের রিপোর্টে বিস্তারিত। বিগত কয়েকদিন ঢাকা দক্ষিণের মেয়রের দাবি, উপদেষ্টাদের পদত্যাগ সহ বিভিন্ন ইস্যুতে রাজপথের আন্দোলন বেড়েছে রাজনৈতিক অস্থিরতায়। বিকেলে প্রেস ক্লাবে বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধান উপদেষ্টাকে জনগণই বসিয়েছেন, তিনি ব্যর্থ হোক এটা বিএনপি চায় না। ডক্টর ইউনূস ব্যর্থ কেউ চায় না, ডক্টর ইউনূস চলে যাক সেও কেউ চায় না, কেউ চায় না। যেটা আপনি সম্মানের লোক, একটা নির্বাচন করে যতটুকু সংস্কার করতে পারেন করেন, বাকিটুকু রেখে যান। অপর এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিচার সংস্কারে 9 মাসেও কোনো অগ্রগতি নেই। যত শেখের গোষ্ঠী জগৎ যেখানে যা ছিল রে ভাই, লুটপাট করে দেশটাকে একেবারে তলাবিহীন জড়ি বানিয়ে দিয়েছে, কিন্তু এখনও তাদেরকে আইনের আওতায় আনা যায়নি। সরকারের 9টা মাস চলে গিয়েছে, একটা তো চার্জশিট দিতে দেখি না। খালি মুখে মুখেই তারা বিচার করে, মুখে মুখেই সংস্কার করে। এসবের অবসান হওয়া উচিত। এদিকে রাজধানীতে অন্য এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির অন্য সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে নির্ধারিত সময়ের অনেক আগেই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। জাতি যেটা করছে সেটা তারা ভোট দিয়ে একটা সরকার নির্বাচিত করতে চাচ্ছে, যেই সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এটাই হচ্ছে পরিষ্কার ব্যাপার। এটা যত দ্রুত সম্ভব ডিসেম্বরে যেতে হবে। কেন ডিসেম্বর আগেও তো হতে পারে, তাই না? মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। জুনের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হলে ডিসেম্বরে কেন নির্বাচন নয়, সেই প্রশ্ন রেখেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনাই এখন প্রধান কাজ। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের কথা শুনলে একটি মহলের গাত্রদাহ হচ্ছে। বগুড়ায়, রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের সমাবেশে তারা এসব কথা বলেন। প্রতিনিধি লতিফুল করিমের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে রাজশাহী ও রংপুর বিভাগের লক্ষাধিক তরুণের সমাগমে বগুড়ার সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে তারুণ্যের সমাবেশের আয়োজন করা হয়। বিকেল 3টায় সমাবেশ শুরু হলেও সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশের স্থল। সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। পরে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ন্যায় ও শান্তির জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন, কিন্তু নির্বাচনের কথা শুনলেই একটি মহলের গাত্রদাহ হচ্ছে। যেটা ন্যায়ের জন্য, যেটা শান্তির জন্য, সত্যের জন্য, ন্যায় বিচারের জন্য আমরা কি বক্তব্য রাখতে পারি না? তাহলে এত উষ্মা কেন? তাহলে এত কথা কেন? আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি তারুণ্যদীপ্ত উদ্দীপনাময় একটি ছেলে, তার রক্তাক্ত দেহ সরওয়ার্দী উদ্যান আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে উদ্যানের পড়ে গেল, তার লাশ। তো তার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল বক্তব্য রাখবে না, সমালোচনা করবে না? তার বিচারের জন্য তারা কি রাজপথে নামবে না? এইটা কি অন্যায়? অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিস্টদের পতন ঘটিয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফা দাবির একটি অংশ আদায় হয়েছে, কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনাই প্রধান কাজ। এক দফার একটা অংশ আদায় হয়েছে, আর একটা অংশ এখনো আদায় হয় নাই। ওটাই প্রথম কাজ, ওটাই প্রধান কাজ। গণতন্ত্র ফিরিয়ে আনাই প্রধান কাজ। জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়াই প্রথম কাজ। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই প্রথম কাজ। জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা প্রথম কাজ। জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য এমন একটা সরকার প্রতিষ্ঠাই প্রথম কাজ।
সব সংস্কার করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। সব সংস্কার করে ফেলার জন্য এই সরকার প্রতিষ্ঠা হয় নাই। আমরা বলেছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব সংস্কার জরুরি সেই সব সংস্কার আলোচনার মাধ্যমে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিন। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অন্তর্বর্তী সরকারের প্রতি সকল রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সাম্প্রতিক সময়ের ঘটনা দেশবাসীকে বিচলিত করেছে। সংঘাত এবং কাদা ছোড়াছড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া সমীচীন হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, জাতির মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা সব পক্ষের অংশগ্রহণের মধ্য দিয়ে সমাধান সম্ভব। আরও জানাচ্ছেন ইলিয়াস মাদবর। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার এই অধিবেশন। সেই দিকে সংগঠনকে খেয়াল রাখতে হবে। এ সময় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের আয়োজন করার আহ্বান জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সমস্যা যত বড়ই হোক, আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলীয় বৈঠক আহ্বান করার জন্য। জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব। আমির বলেন, নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চায় না জামাত, বরং সহায়তা করতে চায় তার দল। আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক। সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর রোপণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে। আমরা আমাদের জানা মতো আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো অসহযোগিতা করিনি। এ সময় মিয়ানমারে মানবিক করিডোর প্রসঙ্গে কথা বলেন জামাত আমির। মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ আমরা সর্বপ্রথম, এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। সুতরাং এই বিষয়টি ভেবে চিন্তে আগাতে হবে, হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। সরকারের দায়িত্বে থেকে তারা চাইলেই রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায় রয়েছে, তাই রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ ও আলাপ আলোচনার মধ্য দিয়ে সংকট সমাধানের দিকে যাবার আহ্বান জানান তিনি। আর দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংস্কার, বিচার, শান্তিপূর্ণ নির্বাচন ঘোষণা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন। আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্রের যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, সময় কিন্তু আগাচ্ছে, ফলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আজ উপদেষ্টা পরিষদের অনির্ধারিত এক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা এই তথ্য জানান। একনেক সভার পর পূর্ব ঘোষণা ছাড়াই ১৯ জন উপদেষ্টার অংশগ্রহণে রুদ্ধদ্বার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে এসে উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি অবশ্যই থাকছেন। পরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া স্ট্যাটাসে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের উপর অর্পিত দায়িত্বে বাধা এলে জনসমক্ষে তা উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে একনেকে ১১,৮৫১ কোটি টাকার ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একটা ক্ষেত্র তৈরি করা দরকার, সেই কাজেও এটিতে আমাদের
আসল কাজ, সেই কাজেও কি কি প্রতিবন্ধকতা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি এবং আমরা আহ্বান জানাবো গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে, রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে ক্যাসিনোর সাথে তুলনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, শেয়ার বাজার থেকে 20,000 কোটি টাকা বের করে নেওয়া হলেও প্রভাবশালী ব্যক্তিরা নিয়ন্ত্রণ করায় এর বিচার হয়নি। ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন। শেয়ার ক্যাটাগরি নির্ধারণে শুধুমাত্র সভায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত সরকারের আমলে শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হলেও কোনো বিচার হয়নি। এখানে আইনি ব্যত্যয় ঘটেছিল, নিয়ন্ত্রণের ব্যত্যয় ঘটেছিল এবং একটা বড় ধরনের রাজনৈতিক প্রভাব ছিল এবং এই রাজনৈতিক প্রভাবের কারণে নিয়ন্ত্রণ সংস্থা অবশ হয়ে গেছিল। আমাদের হিসাবে সেই সময়কার 20,000 কোটি টাকা বাজার থেকে বের করে নেওয়া হয়েছে এবং তার ভিতরে ন্যূনতম 15 কোটি টাকা সেই সময়ের আমলে বিদেশে চালান করা হয়েছে সেই আমলে। এবং এইটার জন্য যেটা দাঁড়ালো সেটা হলো সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। 98 সালে তখন তৎকালীন প্রধানমন্ত্রী দেশবাসীর মুখোমুখি একটা অনুষ্ঠান করেছিলেন, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম এবং যেটা হয়েছিল যেইভাবে আইন দিয়ে এটাকে একটা কেস ফাইল করা দরকার সেই কেস ফাইলিংয়ের ভিতরে ভুল ছিল, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল ছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিজেদের আখের গোছাতে আওয়ামী লীগের নেতারা শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। আপনি যত কেউ হারবে কেউ জিতবে, বাট at the end of the day the total profit goes to the owner of the casino মালিক। আপনি তো ক্যাপিটাল মার্কেটে সেটা করতে পারতেছেন না। বাংলাদেশে এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছর। তিনি বলেন, অনেকেই বাংলাদেশে বিনিয়োগের জন্য আসতে চায়, কিন্তু তারা একটি সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তারা বাংলাদেশে আসতে চায়, দে আর ওয়েটিং ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। চলা উচিত। এডিস মশার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে বাড়ছে কিউলেক্স মশার উপদ্রব। এর মধ্যে মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী। মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। তবে অপরিকল্পিত ওষুধ ব্যবহার আর সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতায় মশা নিয়ন্ত্রণ হচ্ছে না বলে মত কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশারের। আরও জানাচ্ছেন রাকিব হাসান। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ঢাকা ও ঢাকার বাইরে মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 3,000 রোগী। এর মধ্যে মারা গেছেন 21 জন। আগে শুধু বর্ষা মৌসুমে মশার উপদ্রব বাড়লেও এখন বছর জুড়েই মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বেশিরভাগ ড্রেন, কালভার্ট, পরিত্যক্ত ডোবা ও পুকুর যেন মশার অভয়ারণ্য। মানুষ যখন ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ে উদ্বিগ্ন, এমন সময় কিউলেক্স মশার উপদ্রবেও অতিষ্ঠ রাজধানীবাসী। কয়েল, অ্যারোসল ব্যবহার করেও মশা থেকে রেহাই পাচ্ছেন না বলে জানান তারা। সন্ধ্যা হইলে 4-5টা কয়েল জ্বালাই, মশা কোনো যায় না। সন্ধ্যা হইলে ফুলাফান পড়তে বসতে পারে না, পড়তে পারি না বিকালে মশার জন্য। মশা অনেক কামড়ায়, কাস্টমার বলতে পারে না, কয়েল জ্বালালেও মশা যায় না। সিটি কর্পোরেশন এখন লোকও আসে না, আগে ড্রেনের ভিতরে স্প্রে দিত, স্প্রেও দেয় না। এদিকে মশা নিয়ন্ত্রণের নানা পরিকল্পনার কথা জানালেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। মাইটিপিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, প্রয়োজনে কীটনাশক ছিটানোর দায়িত্ব দেয়া হবে সেনাবাহিনীকে। 3টা প্রবলেম আমরা আইডেন্টিফাই করেছি। একদম ফিল্ডে ওষুধগুলো কিভাবে দেওয়া হবে, এটা একটা প্রবলেম আমরা মনে করি। দ্বিতীয় হচ্ছে যে তারা প্রপারলি এডুকেশনটা পেয়েছে কিনা, মানে ট্রেনিংটা তাদের আছে কিনা। কারণ হচ্ছে যে ওষুধ যেটা মিক্স হওয়ার কথা, স্থানীয় লোকজন বলছে কেরোসিন তেলের গন্ধ পাই। আমাদের এক্সপার্ট এবং হেলথ ডিপার্টমেন্ট বলছে যে না, আমাদের এইটার সবগুলো ওষুধ হচ্ছে পরিমিত মাত্রায় আছে এবং সেটা দেওয়া হয়, কিন্তু সিভিক মনিটরিং একটা লাগবে। তো 3টা জিনিসকে আমরা মাথায় রেখে আগের যারা থার্ড পার্টি ছিল তাদেরকে আমরা তাদের সাথে আমরা রিনিউ করব না।
না করে আমরা আর্মির সাথে আলাপ করেছি, তারা বলল যে আমরা এই পুরো কাজটা করব। এদিকে এডিস মশার পাশাপাশি কিউলেক্স মশার নিয়ন্ত্রণে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে সামনের দিনগুলোতে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। সামনের দিনগুলোতে যখনই বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত হলে ছোট বড় বিভিন্ন পাত্রে যে পানি জমা হবে সেই পাত্রে এডিস মশার ডিম পারবে, সেই ডিম থেকে ফুটে লার্ভা থেকে পিউপা থেকে পূর্ণাঙ্গ মশা হবে। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ব্যবহৃত ঔষধের সঠিক প্রয়োগ পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন এই বিশেষজ্ঞ। বাংলাদেশে মশা নিয়ন্ত্রণের সবচেয়ে বড় গ্যাপ আমরা যেটি দেখি সেটা হচ্ছে সঠিক মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন নাই। একটি কীটনাশক সঠিক মাত্রায়, সঠিক জায়গাতে, সঠিক সময় পর দেওয়া হচ্ছে কিনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে বুধবার থেকে 5 দিন বাংলাদেশের বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এতে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ভারী বর্ষণের প্রভাবে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রপাত হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। বর্ষা মৌসুমের শুরুতেই ভারী বর্ষণের কবলে পড়তে যাচ্ছে পুরো দেশ। আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে পরবর্তী 5 দিন ভারী বর্ষণ হতে পারে। অতিবৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া পার্বত্য অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আগামী 27 তারিখ থেকে প্রায় টানা 5 দিন বাংলাদেশের বৃষ্টিপাত সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কখনো হালকা, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বৃষ্টির সাথে ঝড় ও বজ্র ঝড় হতে পারে। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। এই মেঘমালার সাথে থাকে বৃষ্টিপাত, দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো শিলাবৃষ্টি অথবা বজ্রপাত। সিভিয়ার ওয়েদার সিস্টেম বা র্যাপিড অনসেট প্রসেস বা বজ্রঝড় যে বলি, এই বজ্রঝড়ের ফলে প্রাণহানি সংঘটিত হয়। গবাদি পশু মারা যায়, প্রান্তিক পর্যায়ে কৃষক মারা যায়, মৎস্যজীবী মারা যায়, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা বিপদের সম্মুখীন হয়, বজ্রপাতে মারা যাচ্ছে। বজ্রধ্বনি শুনবেন যখনই, ঘরে যাবেন তখনই। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে। এছাড়াও জলাধার ও নদী দূষণ নিয়ন্ত্রণ এবং শিল্প কারখানার ব্যবহৃত পানি রিইউজ করতে বাধ্য করতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্ধ্যায় গাজীপুর শহরের পিটিআই অডিটোরিয়ামে নদী ও জলাভূমি সিম্পোজিয়াম 2025 অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমরা ঢাকার 4টা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা চূড়ান্ত করে চুক্তি করে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের সময় অন্যান্য নদীগুলোর কাজ শুরু হবে না, কিন্তু আশা করি তুরাগ নদী পুনরুদ্ধারের কাজটা আমাদের সময়ই শুরু হয়ে যাবে। এই জন্য আমাদেরকে বিশ্বব্যাংক সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলেছে যে তাদেরও তো একটা প্রক্রিয়া আছে, তাদেরও একটা আমলাতন্ত্র আছে। বলেছে যে ওইটা ক্রস করে আসতে আসতে 2026-এর মাঝামাঝির আগে অন্যগুলোর কাজ শুরু করা যাবে না। তবে তারা অন্য একটা প্রকল্প থেকে আমাদের জন্য কিছু টাকা বরাদ্দ দিচ্ছে নদীর পাড়ের সৌন্দর্য বর্ধনে। পল্লী বিদ্যুৎকে অস্থিতিশীল করতে চাকরিচ্যুত ও সাজাপ্রাপ্ত কিছু কর্মকর্তা কর্মচারী আন্দোলন করছে বলে দাবি করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ। এই সকল কর্মকর্তা কর্মচারীকে গ্রাহক সেবা বিঘ্ন এবং ব্ল্যাক আউট কর্মসূচির মাধ্যমে একজন সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় গ্রেফতার সহ অপসারণ করা হয়েছিল। এই আন্দোলনের বিরুদ্ধে দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা সভা করে জানান, বিপদগামী এই কর্মকর্তা কর্মচারীদের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। সভায় কর্মকর্তা কর্মচারীরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতি ও সরকারি সকল বিধিবিধানের প্রতি তারা শ্রদ্ধাশীল। কর্মস্থলে উপস্থিত থেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করছেন তারা। বছর জানুয়ারি মাস থেকে আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে, সেই বিষয়টা অনুধাবন করে আমাদের বর্তমানে মাননীয় চেয়ারম্যান মহোদয় মেজর জেনারেল SM জিয়াউল আজিম স্যার, আমি তুমি সে, এই যে বিষয়গুলো আমাদের মধ্যে ছিল সেগুলোকে
বাদ দিয়ে আমরা সবাই এক, অর্থাৎ আমরা কনসেপশনটা তিনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এস্টাবলিশ করেছেন। ইতিমধ্যে সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীগণের সাথে মত বিনিময় করে তাদের যে চাহিদা, তাদের যে প্রাপ্তি অপ্রাপ্তি বিষয়গুলো শুনে স্যার যথারীতি ব্যবস্থা নিচ্ছেন। প্রসঙ্গ প্রবাস। $234 ক্রু নাবিক নিয়ে বাংলাদেশের সর্বাধুনিক যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ এখন মালয়েশিয়ার রিসার্ড ওয়ার্ল্ড লঙ্কাওয়ের জেটিতে অবস্থান করছে। 17তম লঙ্কাওয়ে আন্তর্জাতিক সামুদ্রিক ও মহাকাশ প্রদর্শনী LIMA 2025-এ অংশ নিতে কমান্ডিং অফিসার ক্যাপ্টেন এজাজ মাসুদের নেতৃত্বে বাংলাদেশের সর্বাধুনিক যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ 19 মে মালয়েশিয়ায় পৌঁছালে মালয়েশিয়ার নৌবাহিনী কর্তৃপক্ষ জাহাজ খালিদ বিন ওয়ালিদ স্বাগত জানায়। দ্বিবার্ষিক ইভেন্টটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম বৃহৎ সামরিক ও বাণিজ্যিক সামুদ্রিক ও মহাকাশ প্রদর্শনী হিসেবে পরিচিত। এতে বাংলাদেশের অধিনায়ক যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ সহ 10 দেশের 11টি যুদ্ধজাহাজ এবং মালয়েশিয়ান নৌবাহিনীর 20টি ছোট বড় জাহাজ অংশ নিয়েছে। এই প্রদর্শনীতে প্রায় 25টি দেশের বিমান বাহিনী অংশগ্রহণ করছে। প্রায় সহস্রাধিক মালয়েশিয়ান নৌবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি দল খালিদ বিন ওয়ালিদ পরিদর্শন করেন। মালয়েশিয়ার সময় রাত 8টায় মালয়েশিয়ার নৌবাহিনীর ডেপুটি চিফ ভাইস অ্যাডমিরাল দাতুত আনুসি শামসুদ্দিন ও তার প্রতিনিধি দল এই বিষয়ে সংবর্ধনা প্রদান করেন।